হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে। স্যার, এই ভিডিওতে আপনি কি কিছু পড়াবেন? না, কিছু পড়াবো না, তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেবো। কি ইনফরমেশন দেবেন স্যার? দেখো, এই যে জিএনএম এএনএম 2024-এর যে এক্সামটা হয়ে গেল 4th অফ আগস্টে, সবাই মোটামুটি ভালো স্কোর করছো, কারো একটু কম, কারো একটু বেশি। স্যার, আমাদের নেক্সট কি করব? নেক্সট স্টেপটা কি? তো তোমাদের রেজাল্ট যাই হোক না কেন, যাদের ভালো তাদের অবশ্যই কংগ্রাচুলেশন ফ্রম আমার দিক থেকে। যাদের খারাপ তাদেরকে আমি আবার বলবো, আবার ট্রাই করো। কখনোই হার মেনে নিবা না। যে জায়গাতেই থাকো না কেন সেখান থেকে ট্রাই করার অ্যাবিলিটিটা নিজের মধ্যে অবশ্যই রাখবা। ঠিক? তো এই যে এক্সামটা হলো, এবার কি হবে স্যার? র্যাঙ্ক কার্ড বা রেজাল্ট পাবলিশ হবে। এবার তার উপরে কিছু ডিপেন্ডেন্ট হবে। আবার অনেকেই আছে, স্যার আমি প্রথম এক্সাম দিয়েছি, আমার তো 50+ স্কোর হচ্ছে, মানে আমি সেভ স্কোরে আছি, তাহলে আমি নেক্সটে কি করবো স্যার? আমি তো জানি না। অনেকে কি করবে? গুগলে সার্চ করবে, এটা করবে, ইউটিউবে দেখবে, উল্টো পাল্টা অনেক ইনফরমেশন নিয়ে নিবে। দরকার নেই। আমি তোমাকে একটাই স্টেপ বলবো, এই স্টেপটাকে তুমি ফলো করো। তোমাকে এটাই করতে হবে। সবাইকে, যারা রেজাল্ট সেভ করে আছে তাদেরকে এটাই করতে হবে। যাদের রেজাল্ট খারাপ হয়েছে বা কোনো কারণে ঠিকঠাক হয়নি, তাদেরকে আবার নতুন করে প্রিপারেশন শুরু করতে হবে আমাদের এই চ্যানেলে। ঠিক? তো চলো নতুন করে আমি তোমাকে ইভেন্ট গুলো বলে দিই। দেখো, কিছু বলার আগে, ধরো আমি তোমাকে জলে সাঁতার কাটতে নেমেছি, তো জলের গভীরতাটা আমার জানা উচিত, তারপরে আমি সাঁতার কাটতে নামা উচিত। বা তোমরা যে কাউন্সিলিং করবা, কতটা সিট আছে, কতটা স্কোর লাগতে পারে, এগুলো তোমাদের জানা উচিত। তো আমি যদি তোমাদেরকে একটু হালকা করে ব্রিফলি দিই, দেখো এদিকে দেখো, আমার এদিকে দেখো, টোটাল সিট কতগুলো আছে? 2817। টোটাল সিট কতগুলো আছে? 2817। কিসে? জিএনএম এ। 2024-এর যে গভর্নমেন্ট জিএনএম এএনএম এক্সামটা হলো, সেখানে টোটাল সিট কত আছে? 2817। ঠিক আছে স্যার, এর মধ্যে মেল আর ফিমেল দুজনই এলিজিবল। তো ফিমেলদের তো বেশি, তোমরা জানো ফিমেল কত হচ্ছে? 2692, মানে 90%-এরও বেশি সিট ফিমেলদের জন্য রিজার্ভ। স্যার মেলদের জন্য কত রিজার্ভ? 125 রিজার্ভ। কত রিজার্ভ হচ্ছে? 125। তার মানে এই যে জিএনএম এর 2817 সিট আছে, তার মধ্যে ফিমেলদের জন্য কত? 2692 সিট মেয়েদের জন্য, আর 125টা সিট ছেলেদের জন্য। আচ্ছা, এএনএমটা শুধুমাত্র ফিমেলদের জন্য অ্যাপ্লিকেবল। এএনএমটা শুধুমাত্র ফিমেলদের জন্য অ্যাপ্লিকেবল। এখানে টোটাল সিট আছে কত? 500টা। টোটাল সিট কত আছে? এএনএম এ 500টা সিট আছে। তার মধ্যে রিজার্ভ, রিজার্ভ মানে কি? ক্যাটাগরি, যে কারো ওবিসি এ আছে, ওবিসি বি আছে, এসসি এসটি, যতগুলো ক্যাটাগরি আছে সেগুলোকে বলে কি? রিজার্ভ সিট। তো রিজার্ভ সিট কতগুলো আছে? ফিজিক্যালি ডিসেবল, সেটা রিজার্ভের মধ্যে কাউন্ট হয়। কত আছে? 263। আর আনরিজার্ভ ক্যাটাগরি মানে জেনারেল কথা বলা হচ্ছে, আনরিজার্ভ কত আছে? 237টা সিট আছে এএনএম এর মধ্যে। আর এএনএমটা শুধুমাত্র ফিমেলদের জন্য, অনলি ফিমেলদের জন্য অ্যাপ্লিকেবল। এতটা মাথায় চলে এসছে। আবার আমি একটু হালকা রিপিট করে দিচ্ছি, তোমরা বোর্ডের দিকে তাকাও। জিএনএম এর টোটাল কত আছে? মোটামুটি 2817টা সিট আছে। তার মধ্যে ফিমেল মানে মেয়েদের জন্য কতটা আছে? 2692টা। ছেলেদের জন্য কতটা আছে? 125টা। আর এএনএম এর টোটাল সিট কটা? 500টা স্যার। রিজার্ভ ক্যাটাগরি মানে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট আছে স্যার? 263টা। আর আনরিজার্ভ কত আছে? 237টা। এই ছিল তোমাদের সিট ম্যাট্রিক্স। এটাকে বলে কি? সিট ম্যাট্রিক্স। এটা তোমাদের জানাটা খুব দরকার, যে তোমরা যার জন্য কাউন্সিলিংটা করবো বা যার জন্য আমি নেক্সট ইয়ারের প্রিপারেশনটা করবো, তার সিটটা কতটা। ঠিক? এবার দেখো ইভেন্টস কি। ইভেন্টস আমি এখানে লিখেছি ইভেন্টস। ইভেন্টস মানে কি? ঘটনা। দেখো, এই যে এক্সামটা হলো, এবার কবে রেজাল্ট হবে, রেজাল্টের পরে কি হবে, তার কার বেসিসে আমি কাউন্সিলিংটা করব, এইসব জিনিসকে বলে ইভেন্টস। কি হবে নেক্সটে? যারা যারা সেভ স্কোরে আছো, সেভ স্কোরটা কত স্যার? মোটামুটি 50 থেকে 60। কত? মোটামুটি যদি আমি বলি 50+ যারা স্কোর করেছে তাদের সেভ স্কোরে আছো জিএনএম এএনএম এর জন্য। ঠিক? এবছর জিএনএম এএনএম এ গভর্নমেন্ট মেডিকেল কলেজে তোমরা অবশ্যই একটা চান্স পাওয়ার প্রবাবিলিটি আছে। এবার দেখো কি হবে। তোমাদের এক্সাম হলো, এক্সামের পর কি হবে? একটা অ্যানসার কি রিলিজ হবে। এক্সামের পর কি হবে? একটা অ্যানসার কি রিলিজ হবে। ঠিক আছে স্যার, অ্যানসার কি স্যার? অ্যানসার কিটা কি স্যার? এই যে তোমাদের এক্সাম গুলো হয়েছে, এক্সামের যে এমসিকিউ কোশ্চেন গুলো আছে, সেগুলো একটা অফিসিয়ালি তোমাদের গভর্নমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ মিনিস্ট্রি থেকে একটা অফিসিয়ালি অ্যানসার রিলিজ করবে, যাকে বলে অ্যানসার কি। সেটা হবে কবে স্যার? আগস্টেই হবে। কিন্তু কখন হবে? আগস্টের অলমোস্ট লাস্ট উইক বলতে পারো। আগস্টের লাস্ট উইকে প্রথম কি করবে? অ্যানসার কি রিলিজ করবে। ঠিক? তারপর কি হবে? এবার অ্যানসার কিন্তু অনেকে কি করে? চ্যালেঞ্জ করে। মানে ধরে নাও যে গভর্নমেন্ট যে অ্যান্সার কিটা রিলিজ করলো, ধরে নাও গভর্নমেন্ট একটা অ্যান্সার কি রিলিজ করলো, আমার মনে হচ্ছে অ্যান্সারটা ভুল, তাহলে আমি কি করবো? চ্যালেঞ্জ করবো তাকে। তার জন্য একটা মিনিমাল ফিস দিয়ে চ্যালেঞ্জ করতে হয়। তো চ্যালেঞ্জ হওয়ার পরে কি হবে? সেটাকে আবার নতুন করে যদি আমি ঠিক হই, তাহলে সেটা সংশোধন হবে। তো তারপর সেটা কি হবে? ফাইনাল অ্যান্সার কি রিলিজ হবে। মানে অনেকে কি করে, যেটা অ্যান্সার কি গভর্নমেন্ট দেয় তার উপরে চ্যালেঞ্জ করে দেয়। তারপরে এটা নিয়ে একটা মানে আবার একটা টাইম পিরিয়ড হয়, যার মধ্যে অ্যানালাইসিস হয়, অ্যানালাইসিস পরে একটা ফাইনাল অ্যান্সার কি রিলিজ হয়। তাহলে আবার অ্যান্সার কির পরে আবার কি হবে? ফাইনাল অ্যান্সার কি রিলিজ হবে। সেটা কবে হবে স্যার? ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে হবে। এগুলো সব টেন্টেটিভ, মানে এই টাইমগুলোতে হবে। এবার 2-3 দিন আগে পরে তো হতেই পারে। ঠিক? আচ্ছা, তো ফাইনাল অ্যান্সার কি রিলিজ করবে স্যার? সেপ্টেম্বরে। তারপরে যখন ফাইনাল অ্যান্সার কি রিলিজ হয়ে গেল, তখন সেপ্টেম্বরেরই ফার্স্ট উইকে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। কি হয়ে যাবে স্যার? সেপ্টেম্বরেরই ফার্স্ট উইকে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। রেজাল্ট মানে কি স্যার? র্যাঙ্ক কার্ড। রেজাল্ট মানে কি স্যার? র্যাঙ্ক কার্ড।
এই দেখো রেজাল্ট পাবলিশড, আমি লিখেছি র্যাঙ্ক কার্ড। র্যাঙ্ক কার্ড মানে কি, ওখানে তোমার তোমার নাম, তোমার ডিটেলস দেওয়া থাকবে, আর তোমার জিএমআর মানে জেনারেল মেরিট র্যাঙ্ক, জেনারেল মেরিট র্যাঙ্ক কত সেটা তোমার ওখানে লেখা থাকবে। তারপর তুমি যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করো, সেই ক্যাটাগরি গুলো লেখা থাকবে যে এই ক্যাটাগরিতে, ধরো আমি এসসি, তাহলে আমি এসসি ক্যাটাগরিতে আমার র্যাঙ্ক কত, ঠিক, আমি ওবিসি তাহলে আমার ওবিসি র্যাঙ্ক কত, বা ধরো আমি ফিজিক্যালি ডিসেবল তাহলে আমার ফিজিক্যালি ডিসেবল র্যাঙ্ক কত। তো এইরকম করে তোমাদের র্যাঙ্ক থাকবে। তারপরে তোমাদের শুরু হবে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন কি স্যার? এই যে কাউন্সিলিংটা হবে, এই যে তুমি বলবা যে কেউ ধরে নাও বেলেঘাটাতে করছে, কেউ বালুরঘাটে করছে, তো এই যে কেউ ডিফারেন্ট কলেজে করছে, তার জন্য একটা কাউন্সিলিং হবে। তোমাকে তো এমনি তো হবে না, লটারি তো হবে না যে লটারি দিয়ে দিল তুমি এখানে তুমি ওখানে, একটা কাউন্সিলিং হবে। তো এই কাউন্সিলিং এর জন্য কি হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তোমার সবকিছু, বিশেষ করে অ্যাডমিট কার্ড, তোমার অ্যাপ্লিকেশন আইডি, এই যে জিনিসগুলো তোমার কাছে আছে ইনফরমেশন, এগুলোকে তোমাকে খুব কেয়ারফুলি রাখতে হবে। যে যখন রেজিস্ট্রেশন ডেটটা পাবলিশ হবে, কবে, র্যাঙ্ক কার্ডের 7 দিন পরে, মানে রেজাল্টের 7 দিন পরে রেজিস্ট্রেশন ডেট পাবলিশ হবে। তখন তোমাকে কি করতে হবে, তোমার কাছে যতগুলো ডকুমেন্টস আছে জিএনএম এএনএম 2024 রিলেটেড, সেগুলো নিয়ে তোমাকে একটা সাইবার ক্যাফেতে, বা তুমি নিজেও করতে পারো বাড়িতে বসে, তুমি সেখানে কি করবে, রেজিস্ট্রেশন ডেটে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবা। ঠিক, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবা। কেন করবা? কাউন্সিলিং এ পার্টিসিপেট করার জন্য। এবার তুমি যখন রেজিস্ট্রেশন করছো, তোমার সবকিছু ডিটেলস দিয়ে উইথ ইওর র্যাঙ্কও ওখানে লাগে, কারণ র্যাঙ্ক তার আগে পাবলিশ হয়ে যায়, তো র্যাঙ্কটাও তোমাকে ওখানে ফিল করতে হয়, এবং কিছু একটা মিনিমাল চার্জ লাগে। কত লাগে স্যার মিনিমাল চার্জ? এটা ভ্যারি করে, প্রত্যেক বছর কখনো 300 লাগে, কখনো 400 লাগে। এবার তুমি মাথায় রাখো, মোটামুটি তখন লিখে রেখেছি আমি, রেজিস্ট্রেশন ফি অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট 600, কত, 600 টাকা মতো মাথায় রাখবো। 600 টাকা মতো রেজিস্ট্রেশন ফি তোমাদের লাগে কাউন্সিলিং এ পার্টিসিপেট করার জন্য। ঠিক, নেক্সট প্রসেসটা কি হয় স্যার? নেক্সট প্রসেস হবে স্যার কলেজ সিলেকশন। কি হবে? কলেজ সিলেকশন। এবার হবে চুজ কলেজ। এবার ধরে নাও আমি 70+ স্কোর করেছি, তাহলে আমি কি করবো, ভালো কলেজগুলোকে প্রথমে দেবো। কলেজগুলোকে সাজাতে হয়, ধরো আমার 70+ স্কোর হচ্ছে, তাহলে আমি ভালো কলেজগুলোকে প্রথমে উপরের দিকে দেবো। ধরো আমার 50+ স্কোর হচ্ছে, তাহলে আমার কি চাওয়ার, মানে যারা 70 পেয়েছে আর আমি 50 পেয়েছি, তাহলে আমার পাওয়ার চান্স তাদের থেকে একটু হলেও কম। তাহলে আমি কি করবো, যে আমার স্কোর অনুযায়ী যে কলেজগুলো আগে, যে কলেজগুলো কম স্কোরে যায়, যে কলেজগুলোতে অ্যাডমিশন কম স্কোর হয়, তাহলে সেগুলোকে আমি প্রথমে দিব। তাহলে এটাকে বলে কলেজ চুজিং বা কলেজ ফিলিং। কি বলে? কলেজ ফিলিং। কি হয়, তোমার র্যাঙ্ক অনুসারে, তোমার স্কোর অনুযায়ী, তোমার র্যাঙ্ক অনুযায়ী, তোমার স্কোর অনুযায়ী, রিপিট করছি, তোমার স্কোর বা র্যাঙ্ক অনুযায়ী তুমি ডিফারেন্ট কলেজকে সাজাবা। যাই প্রথমে আমার র্যাঙ্ক কম আছে, তাহলে আমি এই কলেজটাকে প্রথমে দেবো, আমার র্যাঙ্ক বেশি আছে, তাহলে আমি এই কলেজটাকে প্রথমে দেবো, যাতে করে তোমার কলেজটা প্রথম প্রথম কাউন্সিলিং এ পাওয়ার চান্স থাকে। ঠিক, তাহলে এটা হচ্ছে, আর এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমি অনেকবার বলছি, ভালো ভালো স্টুডেন্টকে আমি দেখেছি যারা এই কলেজ ফিলিং বা এই কলেজ সিলেকশন যে প্রসেসটা, এটা ভুলভাল করার জন্য, নিজে থেকে পাকামি করার জন্য কলেজটা পায়নি, গভর্নমেন্ট সিটটা স্কোর করার পরেও পায়নি। কারণ ওরা ভালো করেছে, স্কোর মোটামুটি করেছে, ভালো কলেজগুলোকে আগে দিয়ে দিয়েছে, চান্সই পাবে না। ঠিক, স্কোর অনুযায়ী কলেজটাকে ফিল করতে হবে। তো কলেজ সিলেকশন প্রসেসটা কিন্তু 100% খুব ইম্পর্টেন্ট। যেমন তোমাদের পড়াশোনা করে রেজাল্ট আনাটা ইম্পর্টেন্ট, ঠিক তেমনি কলেজ সিলেকশনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রসেস। তারপরে দেখো কাউন্সিলিং স্টার্ট হবে। তারপরে এবার তোমার সবকিছু হয়ে গেল, তোমার আমি আবার যদি রিপিট করি, রেজাল্ট হলো কবে? রেজাল্ট হলো তোমার সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, রেজিস্ট্রেশন হবে কত, 7 দিন পরে, মানে সেপ্টেম্বরের সেকেন্ড উইকে। আচ্ছা, তারপরে যখন রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে, তার 3 থেকে 4 দিন পরে কি হয়ে যাবে, কাউন্সিলিং এর জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এবার কাউন্সিলিং হবে কি, 3টা কাউন্সিলিং হয় নরমালি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তারপরেও যদি সিট বেঁচে যায়, যেটা প্রত্যেকবারই বেঁচে যায়, তখন হয় কি, মপ আপ রাউন্ড হয়। কি হয়? মপ আপ রাউন্ড। ঠিক, তার মানে আমি কি বললাম, যখনই কাউন্সিলিংটা হয়ে যাবে, যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, তখন কাউন্সিলিং স্টার্ট হবে। কোন কাউন্সিলিং হবে? ফার্স্ট কাউন্সিলিং হবে। ফার্স্ট কাউন্সিলিং কি হবে, ধরো না একটা ডেট থাকবে, কাউন্সিলিং তুমি চয়েস ফিলিং হয়ে গেল, তারপর গভর্নমেন্ট তোমাকে শিডিউল দিয়ে দেবে, ওই ডেটে বলবে যে আমরা রেজাল্ট পাবলিশ করবো ফার্স্ট কাউন্সিলিং এ। কারণ ফার্স্ট কাউন্সিলিং মানে কারা কারা ফার্স্ট কাউন্সিলিং এর চান্স পেলো, ঠিক, ওদের নাম থাকবে উইথ র্যাঙ্ক এবং ওদের কলেজ, কোন কলেজে ওরা চান্স পেয়েছে। যারা যারা চান্স পেয়ে যাবে, ফার্স্ট কাউন্সিলিং হোক, সেকেন্ড কাউন্সিলিং হোক, থার্ড কাউন্সিলিং হোক, তারা কি করবে বলছি, যারা চান্স পাবে না, ধরো কেউ ফার্স্টে চান্স হলো না, সে সেকেন্ডের জন্য ওয়েট করবে, সেকেন্ডে চান্স হলো না, থার্ডের জন্য ওয়েট করবে, থার্ডে পেলো না, মপ আপের জন্য ওয়েট করবে। ঠিক, তার মানে কি, প্রত্যেকটা কাউন্সিলিং এ কলেজ অ্যালট হবে, গভর্নমেন্ট কলেজ অ্যালট হবে। আর যখনই কলেজ অ্যালট হওয়া কমপ্লিট হয়ে যাবে, তখন কি করতে হবে, যদি ইফ সিট অ্যালটেড, যদি তোমার নামে এই 4টে বা 3টে কাউন্সিলিং এ সিট অ্যালট হয়ে গেল, তখন তোমাকে সিটটা বুক করতে হবে অনলাইনে। কি করতে হবে? সিটটা বুক করতে হবে অনলাইনে। মানে তুমি যে কলেজে, ধরো আমি চান্স পেলাম কোথায়, ধরো আমি চান্স পেলাম বেলেঘাটাতে, তাহলে আমার নামের শেষে বেলেঘাটা দেখতে পেলাম, সে যে কোনো কাউন্সিলিং হোক, আমি নাম পেয়ে গেলাম যে আমার নামের শেষে বেলেঘাটা দেওয়া আছে, তখন একটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাকে একটা টাকা কাটিয়ে সেটাকে সিট বুক করতে হয়, বা কখনো কখনো ফিজিক্যালও বুক করতে হয়, মানে যে কলেজে অ্যালট হয়েছে, যে কলেজটা অ্যালট হয়েছে সেখানে গিয়ে তোমাকে সিটটা বুক করতে হতে পারে। ঠিক, যখন সিট বুকিং হয়ে গেল, মানে তোমার 99% কাজ হয়ে গেল। লাস্ট এটাই যে ডকুমেন্টস ভেরিফিকেশন,
যাকে বলে ডিভি। কি বলে? ডিভি, ডকুমেন্টস কে ভেরিফিকেশন। মানে তোমার যে ডকুমেন্টস গুলো আছে, তুমি অরিজিনালি তুমি সেই ক্যান্ডিডেট কিনা যে এক্সাম তুমি দিয়েছো, বা তোমার বাকি যে ডকুমেন্টস গুলো তুমি ফিল করেছো যখন তুমি এক্সামের জন্য, মানে এক্সামের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, সে সময় তুমি যে স্কোর দিয়েছো সেই মার্কশিট গুলো চেক করবে। তখন এটা হবে কোথায়? যে কলেজে তুমি চান্স পেয়েছো সেই কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তোমাকে ওই কলেজে সবকিছু অরিজিনাল ডকুমেন্ট, এটা মাথায় রাখবা, ডকুমেন্ট ভেরিফিকেশন সবকিছু অরিজিনাল ডকুমেন্ট তোমাকে ওখানে নিয়ে গিয়ে ভেরিফাই করতে হবে। ওরা তারপর একটা সিল মেরে দেয় যে তুমি আমাদের কলেজের স্টুডেন্ট, নার্সিং স্টুডেন্ট। ঠিক আছে? আচ্ছা, সবকিছু এটা ছিল তোমাদের ওভারভিউ। এটা ছিল তোমাদের এতদূর, তোমাদের ছিল ওভারভিউ প্রসেস। আচ্ছা, আবার রিপিট করছি আমি। প্রথমে কি হবে? অ্যান্সার কি রিলিস্ট হবে। অ্যান্সার কি রিলিস্ট হওয়ার পরে কি করবে? কেউ যদি চ্যালেঞ্জ করে কোনো অ্যান্সারকে, তারপর আবার রিভাইজড নতুন করে ফাইনাল অ্যান্সার কি রিলিজ হবে। এগুলো প্রত্যেকটাই হয়ে যাবে কোথায়? সেপ্টেম্বরের মধ্যে, সেপ্টেম্বর 3 থেকে 4 তারিখের মধ্যে হয়ে যাবে। যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট হবে, এটা শিওর। তারপর যখনই রেজাল্ট হবে তখন তার 7 দিন পরে রেজিস্ট্রেশন ডেট দিবে, রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে কাউন্সিলিং এর জন্য। যখনই কাউন্সিলিং শুরু হয়ে গেল তখন তোমাকে সবকিছু ডিটেলস ফিল আপ করতে হবে। ঠিক, ডিটেলস ফিল আপ করতে, র্যাঙ্ক গুলো পুট আপ করতে হবে, তোমার কত র্যাঙ্ক আছে, তোমার ডিটেলস সবকিছু তুমি দিবা ওখানে। তারপরে তোমাকে চয়েস ফিলিং করতে হবে। কি করতে হবে? চয়েস ফিলিং করতে হবে। কোন কলেজ তুমি চান্স পেতে চাও, কোন কলেজে পড়াশোনা করতে চাও, অ্যাজ অ্যাকর্ডিং টু ইউর র্যাঙ্ক। তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কোন কলেজে চান্স পাও সেটা তোমাকে খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে। তারপরে কাউন্সিলিং শুরু হবে। ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং এন্ড মপ আপ কাউন্সিলিং। যদি কোনো একটা কাউন্সিলিং এ তোমার কলেজ অ্যালট হয় তখন থেকে তোমার কলেজের সিটটা তোমাকে বুক করতে হবে অনলাইনে। ঠিক, আচ্ছা, তার জন্য সিট বুকিং এর জন্য কিছু একটা মিনিমাম টাকা লাগে, সেটা তোমাদেরকে জানতে হবে, ওটা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিবে। ঠিক, যদি তোমাদের এত কিছু হয়ে গেল তার মানে কি? তুমি একটা গভর্নমেন্ট কলেজে সিট তুমি পেয়ে গেলে। কিন্তু তাও শেষ হয়নি, তোমাকে লাস্টে তুমি যে কলেজে চান্স পেলে সেখানে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। এত কিছু করার পরে তারপরে তুমি কি করলে? একদম কমপ্লিটলি তোমার প্রসেস গুলো শেষ হলো। আর সবার সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের কি, যে মিষ্টি পাঠাতে ভুলো না। মানে আমাদের যে যারা যারা আমাদের কাছে ক্লাস করেছো, ঠিক, যারা আমাদের স্টুডেন্ট, তারা যদি একটু, মানে তোমাদের যদি মনে হয় যে স্যারের কাছ থেকে পড়ে কিছু উন্নত, মানে কিছু লাভ হয়েছে আমাদের, তাহলে অবশ্যই আমাদেরকে মিষ্টি পাঠাতে ভুলো না। ওই জন্য দেখো, ওটাকে আমি হাইলাইট করে রেখেছি, কি মিষ্টি পাঠাতে ভুলো না। আর আমি বাংলায় লিখেছি, এটা বাংলা লিখতে আমার প্রবলেম হয় তবুও লিখেছি মিষ্টি পাঠাতে ভুলো না। কারণ যতই হোক একটু হলেও মিষ্টি মুখটা তো, মিষ্টিটাই তো আমরা চাই। কি চাইবো? তোমার দেখো, মিষ্টিটা বলতে গেলে আমরা মিষ্টিটা হাইপোথিসিস না, একটা ভালো লাগে যে আমাদের কাছ থেকে পড়ে কেউ একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেলো। ঠিক, তা মিষ্টিটা পাঠাও না পাঠাও, তোমাদের এই যে কমেন্ট গুলো করছো তোমরা, এটাই আমাদের কাছে। অনেকেই কমেন্ট করেছে আমাকে, স্যার এ স্যার আমার 67+ আছে, আপনার কাছ থেকে পড়েছি, অনেকে অনেক ভালো লাগছে। আমি রিপ্লাই করেছি এক দুজনকে হয়তো। তারপরে তুমি দেখবে আমার শর্টস গুলোতে যে শর্টসটা আছে, কাট অফ রিলেটেড শর্টসটা, সেই শর্টসে অনেকেই কমেন্ট করেছে, স্যার আমার এত আসছে, বলুন না হবে কিনা। আমি সবাইকে বলছি, যারা যারা, আমি তো ইন্ডিভিজুয়ালি সবাইকে বলা পসিবল না, আমি ডিরেক্টলি বলে দিচ্ছি, যারা যারা 50+ স্কোর করে আছো তারা সেফ জোনে আছো। যারা 50+ স্কোর করে আছো তারা সেফ জোনে আছো। যারা 50+ স্কোর করছো হয়তো তাদের ফার্স্ট কাউন্সিলিং বা সেকেন্ড কাউন্সিলিং নাও হতে পারে, বাট থার্ড কাউন্সিলিং বা মপ আপে হয়ে যাবে। ঠিক, হয়ে যাওয়ার চান্স আছে। ঠিক, হয়ে গেল, একবার আমি ক্লিয়ার করে দিলাম। আর যারা 60+ তারা তো একদম খুব খুশি। ঠিক, চলো, এই ছিল তোমাদের আজকে যতগুলো ইভেন্ট হবে তার উপরে রিলেটেড কিছু ইনফরমেশন। আবার বলছি, যারা 50+ স্কোর করছে তারা সেফ স্কোরে, সেফ জোনে আছো। 50+ মানে সেফ জোন, 60 মানে খুবই ভালো জোন। ঠিক, আচ্ছা, জিএনএম হোক এএনএম হোক, তোমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এবার যাচ্ছ। আর অবশ্যই যদি যাও তো মিষ্টি পাঠাতে কিন্তু ভুলবে না। বারবার রিপিট করছি। আর একটা কথা বলি স্যার, যারা চান্স পেয়েছে আপনি তো তাদেরকে নিয়ে বলছেন, যারা চান্স, যাদের একটু নাম্বার খারাপ তারা কি করবে? দেখো, যদি কারোর কোনো কারণে ধরে নাও রেজাল্ট এই বছর ভালো হয়, তাহলে স্যার কি করব? দেখো, আমি বলবো, আমি তো আবার নতুন করে পড়াবো, নেক্সট ইয়ার ট্রাই করো ভালো করে। যারা মনে হচ্ছে আমি খুব ক্লোজ স্যার, একটুর জন্য হচ্ছে না মনে হচ্ছে, তাহলে কি করবা? 2025-এর জন্য ট্রাই করবা। আর যদি কেউ ভালো হচ্ছে স্যার, না স্যার আমি তো ফিজিক্যালি কোচিং করবো, মানে আমি কোথাও গিয়ে যেমন কোচিং যায় মানুষ, আমি অনলাইন করবো না, ফিজিক্যাল করবো, তাহলে তুমি আমি রিসেন্টলি খুব তাড়াতাড়ি কালকের মধ্যে একটা নাম্বার প্রোভাইড করবো, ফোন নাম্বার প্রোভাইড করবো আমার নিজের। সেই নাম্বারে তোমরা কি করবা? হোয়াটসঅ্যাপ করে আমাদের যে দমদমে যে অফলাইন কোচিংটা আছে, তোমরা চাইলে কলকাতার দমদমে যে অফলাইন কোচিং আছে, তোমরা এসে এখানে কোচিং এ ভর্তি হয়ে যেমন পড়াশোনা করতে চাও পড়াশোনা করতে পারো। হোস্টেলের ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই। ঠিক, এই ছিল তোমাদের যাবতীয় ইনফরমেশন, যে এবার কি করতে হবে, কতটা সিট আছে, কত নাম্বারে সেট, সবকিছু ইনফরমেশন আমি একটা ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে গ্রো করতে হবে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। চলো, বাই, থ্যাংক ইউ।